বাইরে কি দাঁড়ি করে বাল একটার পর একটা আইতে দেয় বল 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 তোর কোন একটা দুর্ঘটনা ঘটতেও পারে এখানে, যার কারণে এমপ্লয় ক্যান্সেল করে দেবে। আচ্ছা হইলো বুঝছি, এরকম হইতেও পারে লে। হ্যাঁ, এই তো এরকম হয়েছে, এই যে অর্ডার লাইফ সাইকেল। এইভাবে তোর আছে যে তোর কার্ডের লাইফ সাইকেল কি হয়েছে, সিনিয়রটা মনে করতে যে তুই যদি একটা ই কমার্স ইয়েতে যাও, ঠিক আছে, এখানে কি করো, কার্ডে অ্যাড করার সময় কি করতে হয়, প্রথমে সিলেক্ট করতে হয় বা সার্চ সিলেক্ট প্রোডাক্ট সিলেক্ট করে সার্চ করবি, সার্চ করার পরে সেটা হচ্ছে চয়েস করব, চয়েস করে কোয়ান্টিটি অ্যাড করবি, ঠিক আছে। বাড়াইতে পারবো কমাইতে পারবো কোয়ান্টিটি। ব্রেনের খেলা, খালি ভাববার বসাবো, হ্যাঁ নিজের ইচ্ছায়, ভালো লাগবে, কোনো মুখস্থ বিদ্যা নাই। তো কার্ডের সিস্টেমটা মানে শপিং কার্ডের এইটা প্রসেসটা আর ছোট, এত বড় তো না, জাস্ট সিলেক্ট করবি, ঠিক আছে, কোয়ান্টিটি বাড়াবো কমাবো, কোয়ান্টিটি বাড়াবে কমাবে। এই ক্লাসটা যদি আমি করতাম তাহলে পরীক্ষা কিছু লিখে এই থেকে ডিলিট কার্ড থেকে আবার ডিলিটও করতে পারবি, ক্যান্সেল করতে পারবি। আর পেমেন্টের জন্য কি হতে পারে, একটা জিনিস কি জানো, ওই ফার্স্টে ইউজ কেস গুলো যদি আইডেন্টিফাই করা যায়, হ্যাঁ সাইড ডে কোশ্চেন এমনিই সব বুঝে লেখা যায়। তা ঠিক। এইটা কয়টা দেওয়া লাগবে? একটা দিলেই হইবে না? হ্যাঁ একটাই বলে দিয়েছে এখানে একটা, ঠিক আছে, দুইটা তিনটা ধর মেইন পরীক্ষায় দুইটা কইয়ে দিতে পারে, একটাই মনে হয় কইবে, আবার ওই সিকোয়েন্স আঁকতে কইবে না, একটাই কইবে, আবার সিকোয়েন্স আঁকতে কইবে। খালি যে একটা আঁকতে কইবে তা না, আসলে সিকোয়েন্স যুক্ত করবে, বুঝছিস, কারণ পাশাপাশি তো না, বি নাম্বারে সিকোয়েন্স দেবে, বি নাম্বারে এ ধর এ নাম্বারে মানে 12 মার্কের একটা দিতে পারে, বুঝছিস, এভাবে 12 মার্কে দুইটা ভাগ করবে, একটা দেবে স্টেট, একটা দেবে সিকোয়েন্স। ওটাই বলতেছি, ওটাই। এটা আবার কি ঘর বাড়ি আঁকাইছিস কেন? সিকোয়েন্সটা বুঝো, এটা কিন্তু কঠিন আছে, বুঝছো, এটা মনোযোগ দিয়ে দেখিস সবাই। সিকোয়েন্স ডায়াগ্রাম হচ্ছে তো এই যে সংখ্যা আছে, এখন সিকোয়েন্স ডায়াগ্রামে কি কি হইতে পারে, নোটেশন গুলো যেমন আছে যে আমি একটু আগে দেখাই, ধর হচ্ছে যে এই যে অর্ডার নিয়েই বলছে এখানে, যে এখানে কোশ্চেনটা ছিল কি, কোশ্চেনটা তো জানো, কোশ্চেনটা লাগবে the developed detailed sequence diagram for the DSMS depicts the interaction among the customer, system, payment service and store employee. এই চারটার ভিতরে যে সম্পর্ক, ঠিক আছে, এই কাস্টমার, সিস্টেম, পেমেন্ট সার্ভিস এন্ড এমপ্লয়, ঠিক আছে। তো এই কারণে আমি সিস্টেম, পেমেন্ট এবং এমপ্লয় এবং কাস্টমার অ্যাজ এ অ্যাক্টর এখানে হিসেবে কাজ করতেন, এবং এই যে সিস্টেম, পেমেন্ট এবং এমপ্লয় এইগুলো হচ্ছে ক্লাস। তো ক্লাস আমি কিভাবে দেখবো, ক্লাস হচ্ছে নোটেশন হচ্ছে এই বক্সের ভিতরে দিতে হয়, ঠিক আছে, ক্লাসগুলো। তো সেই নোটেশন গুলোই হচ্ছে এইগুলো, যে কিভাবে কি আঁকতে হবে, যে এই যে ক্লাস নেম অ্যাকচুয়ালি আমার এই বক্সের ভিতরে আঁকাইতে হবে। এরপর হচ্ছে অ্যাক্টিভেশন আর এক্সিকিউশন, অর্থাৎ যখন হচ্ছে এই অর্ডার অ্যাক্টিভেশন হবে, মানে এইখানে অর্ডারের সময় যদি কোনো কাজ হয়, তখন আমি যেমন হচ্ছে এই কাস্টমার অ্যাক্টিভ হইতেছে কখন, এই জায়গায় এইসব কেসের জন্য, সেখানে আমি এইভাবে দিয়া এইভাবে এই যে নিচের দিকে এরকম বক্স দিতে হবে, এরকম এবং প্রত্যেকটা ক্লাসের নিচে এরকম এরর থাকবে, কিন্তু মানে যেটা যতক্ষণ চলবে ওইটার লগে অতক্ষণ এরকম একটা বক্স চলবে। হ্যাঁ মানে উপর থেকে আপ ডাউন, হ্যাঁ উপর থেকে নিচে, মানে আর ক্লাসের জন্য এইভাবে। তো এই জিনিসটাই ক্লাসের জন্য এইভাবে, ওকে বুঝলাম না কি কইছো জিনিসটা, মানে ক্লাসের লগে এরকম চৌকটা যে বক্স আছে ক্লাসের জন্য এটা,
ঠিক আছে। আর অ্যাক্টিভেশনের জন্য যখন যদি ক্লাস অ্যাক্টিভেশন হবে, ঠিক আছে, যেমন অর্ডারটা এখন অ্যাক্টিভেশন হবে, তাহলে সে এইভাবে দিতে হবে এটা। এই টাইমের জন্য সে অ্যাক্টিভেট, এইখানে যেসব ক্লাস হবে। আর ক্লাসটা খালি উল্টে যাবে এটাই। হ্যাঁ। তারপর হচ্ছে মেসেজ পাসিং, ঠিক আছে, যেমন হচ্ছে এই অর্ডার থেকে পেমেন্টে, ঠিক আছে, একটা মেসেজ পাস হবে। তো মেসেজ পাসের জন্য এইভাবে, এবং রিপ্লাই মেসেজ হচ্ছে তোমার ডটেড লাইন হবে, ঠিক আছে। পেমেন্ট যখন কোনো রিপ্লাই দেবে অর্ডারকে, ঠিক আছে, তখন সেটা হচ্ছে ডটেড লাইন দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর সেলফ মেসেজ যখন হয়, অর্থাৎ অর্ডার নিজেকে নিজস্ব মেসেজ পাঠাচ্ছে, তখন এই যে এইরকম এরকম দিয়া বাঁকাই যাইয়া আবার নিচের দিকে যাবে। ওই জায়গায় এই জিনিসটা ভুল করছো না, ওই যে রিপ্লাই মেসেজের ওইটা, কি ওই যে সোজা দাগ দেছো, এই যে বললাম ডটেড লাইন, এরপরে ডট দিয়েছে যে তারপর হচ্ছে গার্ড, ঠিক আছে। গার্ড কি, যেমন এখানে একটা কন্ডিশন দিয়ে থাকবে যে এখানে অর্ডার যে সিলেক্ট আইটেম যদি 0 থেকে বড় হয় তাহলে আমি পেমেন্ট অপশনে যাব। তো এই যে সিস্টেম কন্ডিশনটা, যে কন্ডিশন দিয়ে দেয়া, যদি এইটা হয় তাহলে ও রিপ্লাই পাঠাবে, একটা মেসেজ পাঠাবে। এটাই হচ্ছে গার্ড সিস্টেম। গার্ডে কি ওই মাঝখানে ওরকম টান দেওয়া লাগে একটা? হ্যাঁ, এই যে এইটা কি একেবারে এই মাথা হইতে একেবারে ওইদের আগ পর্যন্ত হইবে, মানে ওই কি পিছনেও যে গার্ডের ডাক দিয়েছো ব্যাপারটা? অ্যারাসিনারা, এই যে অর্ডারের পিছনে যে ডাক দিয়েছো, মানে অর্ডারের কোনটা? মাঝখানে এই যে এইটা? অর্ডার, হ্যাঁ 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 ওইটা। না, এটা না, এটা বলে দিচ্ছি। গার্ডের কাহিনীটা কি? গার্ডে কাহিনী হচ্ছে যে তোর হচ্ছে একটা কন্ডিশন যদি ফলো করে, করে ফুলফিল করে, ঠিক তাহলে আছে, তাহলে মেসেজ পাঠাবে। যেমন হচ্ছে এখানে সিলেক্ট আইটেম, অর্ডারের ক্ষেত্রে যদি আইটেম সিলেক্ট করো যে 0 থেকে বেশি আছে সিলেক্টেড আইটেম, তাহলে ও একটা মেসেজ পাঠাবে পেমেন্টকে, যে পেমেন্ট করার জন্য একটা মেসেজ পাঠাবে। এই তো যদি এইটা সফল হয় তাহলে একটা মেসেজ পাঠাবে। কি থার্ড ব্র্যাকেট দিয়ে গার্ড দেয় নাকি? হ্যাঁ, থার্ড ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট করে। ওকে। তারপরে হচ্ছে যে ইপিএস কন্ডিশন হয়, এখানে দেখে এএলটি দ্বারা বোঝানো হয়, অল্টারনেটিভ। এই কোনায় এএলটি লিখে দিতে হয়, ঠিক আছে, যখন আমি ইপিএস ইউজ করব। যেমন এখানে ধর ক্লাসে এ ক্লাস আছে এবং বি ক্লাস, দুইটা ক্লাস। ম্যানেজার এই শখ ভাই আছে, তো ক্লাসে ক্লাস, ঠিক আছে। তো এই কোনা দিয়ে স্কোয়ার শেপে এলটি দিয়ে দিতে হয়, ঠিক আছে। তো যদি এখানে দেখ যে ইউজার টাইপ, ঠিক আছে, ইউজার টাইপ যদি অ্যাডমিন হয় তাহলে এটা হবে সেলস, ইউজার টাইপ যদি ইউজার হয় তাহলে এই মেসেজটা হবে। তো এখানে যে ক্লাসে কইলে বুঝি না, এই যে কি কিছু একটু রিপিট কর। ইপিএস, ঠিক আছে, হুম, এইটা এই কন্ডিশন অল্টারনেটিভটা হচ্ছে ইপিএস এর মতো কাজ করে, যে ইফ যদি এইটা হয় তাহলে, যেমন ইউজার টাইপ যদি অ্যাডমিন হয় হুম, তাহলে যে এখানে ধরেছে যেমন হচ্ছে সেলফ, যেমন এখানে সেলফ মেসেজ হইতেছে, ঠিক আছে, হুম। ডিসপ্লে অ্যাডমিন। আর যদি ওই আর হচ্ছে ইউজার টাইপ যদি ইউজার হয় তাহলে হচ্ছে ডিসপ্লে ইউজার। এন্ড ধর ইফ কন্ডিশন ধর যদি ট্রু হয় হেডে ওই এএলটি তে যেটা থাকবে সেইটা হইবে, আর যদি মানে এইটা হবে তখন, আর না হলে এটা হবে। ও এডি, আর মাঝখানে দুইটারে ডটেড লাইন দিয়ে সেপারেট করা থাকবে। ডিভাইড করে দিতে ইফ আর হচ্ছে কি তোর চারপাশে ওই বাউন্ডারি দিয়ে আটকাই দিতে হবে। বাউন্ডারি দিয়ে আটকে দিতে হবে। ইফ হইলে প্রথমটা আর এলস হইলে পরের তাহলে- বক্সটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হুম। আর হচ্ছে যে ইফ দেন, ঠিক আছে, তো ইফ দেন কি করে,
ইফ দেন হচ্ছে যে ধর এটা হচ্ছে অপশনাল, বলতে পারে অপশন, ওএফটি এখানে দিয়ে দিতে হয়। তো এর ইউজ খুবই কম। ইফ যেমন দেন হচ্ছে দিয়ে কি বোঝায়? ইফ দেন, এই যে বলতেছি, ধর হচ্ছে যে যদি এরকম হয় তাহলে এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, যে প্রিডিক্ট করা নাকি? যে এর যদি ডিউ না থাকে, ধর হচ্ছে একটা স্টুডেন্ট, ঠিক আছে, তার রেজিস্ট্রেশন ক্লাসে আছে, এখন সে ড্রামা ক্লাসে মানে ড্রামাতে সে রেজিস্ট্রেশন করতে চাইতেছে বা ড্রামায় সে এডমিট হইতে চাইতেছে, তাহলে এর যদি কোনো ডিউ না থাকে, যে পাস্ট ডিউ ব্যালেন্স 0, তাহলে এই রেজিস্ট্রেশন একে মেসেজ দিবে ড্রামা ক্লাসকে যে তুমি এই স্টুডেন্টকে অ্যাড করো, ঠিক আছে, এবং একই সাথে যে এর যে কস্ট, ঠিক আছে, সেটাও তুমি অ্যাড করে দাও। তো অ্যাড করার পরে সে কি করবে, ও হচ্ছে যে ও রিপ্লাই দেবে যে ক্লাস কস্ট অ্যাড হয়েছে, তারপর হচ্ছে যে আবার রেজিস্টার ক্লাস বা ক্লাসে সে কি করবে, যে সার্চ ফর ক্লাস, মানে এর জন্য যে ক্লাসটা মানে যে পরিমাণ অ্যামাউন্ট ছিল সেটা সার্চ করবে। এই, অর্থাৎ এইটা যদি হয়, ঠিক আছে, এইটা যদি হয় তাহলে এইগুলো হবে এবং ও একটা মেসেজ পাঠাবে। আর প্যারালাল কি? প্যারালাল হচ্ছে যে একইভাবে এরকম আটকে দিতে হবে, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আটকে দেওয়া লাগে, তুই যেটুকু নিয়ে কাজ করতেছো ওটুকু আটকে দিতে হবে। ধর হচ্ছে আমার এইটুকু আমার প্যারালাল, ঠিক আছে, প্যারালাল কাজ হবে, তাহলে এখানে আমি ক্লিয়ার দিয়ে দিছি। এবং তো দেখ এখানে একজন পার্সন এবং সে একটা ওভেনের কথা বলা আছে। তো পার্সন কি করবে, সে কুক ফুড, সে ফুড রান্না করার জন্য বা গরম করার জন্য ওভেনকে দিবে। তো ওভেন কি করবে, একই সাথে ওভেন হচ্ছে যে একটা ফুডকে কি করবে, হিট করবে এবং একই সাথে কি করে, রোটেট করে। তো দুইটা একই সাথে হইতেছে না, তা দুই কাজ যদি আমার কখন এরকম একই সাথে হয়, তখন সেটাকে বলতে পারি আমি প্যারালাল। তো এই কর্নারে PAR লিখতে হয়? হ্যাঁ, কোনার দিতে হয়। ধর হচ্ছে পি এ প্যারালাল করতেছি, আমি অপশন বা ইফ দেন করতেছি, তাহলে অপশন দিতে হবে, তারপর সে অল্টারনেটিভ করতেছি, এলটি দিতে হয়। এই কয়টা তো এই শেষ। এখন হচ্ছে একটা সিনারিও দেখ, ধর হচ্ছে লগ ইন, ঠিক আছে, আমরা যদি লগ ইন করি, ঠিক আছে, তখন কি হয়, একটা থাকে গেল উপরে এটা না থাকে না, লুপ আছে, লুপ। এটা লুপ। ওহো, লুপ কি করে, লুপ হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকে, ধর হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই একে দিচ্ছে এই একে দিচ্ছে এরকম। হ্যাঁ, যেমন এই রায়হানুল তোরে গালি দিলে তুইও রায়হানুলের গালি দাও, আবার রায়হানুল তোরে গালি দেয় তুই আবার continuously রায়হানুলের গালি দাও। চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত তুই শেষ না করবি বা কন্ডিশন ট্রু। যতক্ষণ মাঝখানে এই আমরা ঝগড়া না থামাম। তো এই লগইন সিনারিওটা দেখ, যে লগইন কি করবে, তো একজন অ্যাক্টর আছে, লগইন ডাটাবেস এবং সিস্টেম, ঠিক আছে, তো লগইন পেজ বা লগইন ক্লাস, তো অ্যাক্টর এখানে অ্যাক্টিভেশন হয়েছে, এই যে অ্যাক্টিভেশন হয়েছে সে কারণে এখানে আমি এইভাবে সাইন দিয়েছি, ঠিক আছে। তো অ্যাক্টিভেশন হইলে সো রিকোয়েস্ট পাঠাবে, রিকোয়েস্ট লগইন পাঠাবে লগইন রে। তো লগইন কি করবে, লগইন আবার এখানে অ্যাক্টিভেট হয়ে যে ডিসপ্লে স্ক্রিন, ঠিক আছে, ও সেলফ মেসেজ পাঠাবে নিজেকে যে লগইন পেজটা তুমি ওপেন করো, এই যে ডিসপ্লে স্ক্রিন, ঠিক আছে। তো স্ক্রিন করলে তো কি করবে, অ্যাক্টর আবার এখানে অ্যাক্টিভ হয়ে সে নেম দেবে, পাসওয়ার্ড দিবে। তো নেম পাসওয়ার্ড দেওয়ার পরে এখন এটা কি তুই ইচ্ছে লুপের ভিতর দিতে পারি, কেন দিতে পারি, এই যে লগইন পাসওয়ার্ডটা, কারণ হচ্ছে আমার পাসওয়ার্ড ভুল হইতে পারে, ঠিক আছে। কি শুরু করলি সৌরভ ভাই, ল্যাঙ্গুয়েজ শিখাইতেছিস? বারবার আমি কি করি, যে পাসওয়ার্ড দেই, যে যদি ভুল হয় আবার দেই, ভুল হয় আবার দেই, ঠিক আছে। তো এটা কি একটা লুপের ভিতরে চলতেছে, তো এই লুপের ভিতরে ওই লুপ, ক্যাসা লুপ। এই যে লুপ, ও হালায় দাগগুলো ঠিক মতন টানেও নেই। আরে আমি তো কই এনে শুরু কই শেষ কই, এই লুপ, ঠিক আছে। এখন এই আপনি দেখ, কি ঘুমাও নাকি? আমি শেষ বন্ধু, ফেল শেষ কে? ফেল।
হ্যামকক কইতাক তো এই দেখ লুপের ভিতরে আমি এটা নিব যে এই হোয়াইল ভ্যালিড, ঠিক আছে, যে এটা যতক্ষণ পর্যন্ত যে ভ্যালিড না আসবে, ঠিক আছে, তখন হচ্ছে এই যে ভ্যালিড নেম এবং পাসওয়ার্ড দিতেই থাকবো। এবং এটা কোথায় খুঁজবো? সিস্টেমিক ডাটাবেজ আবার কোথায় যাবে? সিস্টেম থেকে সেখানে কি হবে যে ডাটাবেজের ভিতরে এটা আছে কিনা সে ইউজারকে আবার রিপ্লাই দিবে। তো রিপ্লাই দিতে ও বলতেছে ভ্যালিড, ঠিক আছে। যদি ইরর আসে তাহলে ও নিজেকে সেলফ মেসেজ দেবে যে ইরর। আর যদি ইরর না হয় তাহলে সে ডিসপ্লে যে লগ ইন সেকশনটা, তারপর দেখো যে তুই লগ ইন হয়, তারপর তোর যে ড্যাশবোর্ড সেখানে চলে যাবে। এখন এই পাসওয়ার্ডটা যদি বা ইউজারটা যদি অ্যাডমিন হয়, ঠিক আছে, দুই টাইপের হইতে পারে। তুই অ্যাডমিন হিসেবে লগ ইন করতে পারো বা তোর কাস্টমার হিসেবে বা যে কোনো হিসেবে তুই ইয়ে করতে পারো। তো এখানে অ্যালটারনেটিভ হইতে পারে যে তুই কোনটা চাচ্ছিস, তো অ্যাডমিন চাও নাকি মানে অ্যাডমিন হিসেবে লগ ইন করতেছো নাকি তোমার কাস্টমার হিসেবে। তো যদি এখানে ইউজার আইডি অ্যাডমিনের হয় তাহলে এই লগ ইন যে ক্লাসটা সে নিজেকে মেসেজ দিবে যে এটা অ্যাডমিন। আর যদি টাইপটা যদি ইউজার হয় তাহলে ইউজার মেসেজ দিবে সেলফ মেসেজ সেটা। তো এইটা হচ্ছে যে তোর লগ ইন সিনারিও যে কোনো একটা সিস্টেমের হইতেই পারে। তো এটা সব ক্ষেত্রেই সমান লগ ইন সিনারিওটা বলতে গেলে। এখন আসে যে কোশ্চেনে যেটা চাইছে, তো কোশ্চেনে যেটা চাইছে সেটা হচ্ছে ধরো যে কাস্টমার, সিস্টেম এবং পেমেন্ট এবং এমপ্লয়, এই চারটার ভিতরে ইন্টারেকশন, ঠিক আছে। তো এখানে সিস্টেম, পেমেন্ট এবং এমপ্লয় এইগুলো হচ্ছে আমার ক্লাস। এখানে ক্লাস আইডেন্টিফাই, ক্লাস বোঝানোর জন্য আমি এইভাবে স্কোয়ার শেপ দিয়েছি, রেক্টেঙ্গেল শেপ। তো এখন কি করে দেখ কাস্টমার, কাস্টমারের ওখানে ওইটা দিলি, এমপ্লয়ির ওখানে বক্স দিলি, ব্যাপার কি? কাস্টমার অ্যাক্টর না, এখানে একটা হিসেবে কাস্টমার এমপ্লয়ি তো অ্যাক্টর না সৌরভ। ওটা তো এখানে বলতেছি। একটা না, এখানে ক্লাস হিসেবে কাজ করতেছে সে। এখানে তোর এখানে চাইছে অর্ডারিং প্রসেসটা, ঠিক আছে। বুঝছি, অর্ডার তো কাস্টমারই করবে। হুম। এই যে তোর অর্ডারিং প্রসেস এরপর আবার লাগছে কি কনভার্টিং স্টেপ সাচ অ্যাজ বুক সিলেকশন, অ্যাডিং টু কার্ট, অর্ডার এটা সেগুলো প্লেসমেন্ট, সিস্টেম ভেরিফিকেশন, অর্ডার ইনফরমেশন এন্ড নোটিফিকেশন। সবই আছে এখানে। তো এই ঠাকুরটায় 5 মার্ক দিয়েছে। তোর এই জায়গায় ধর লুপ, তো প্রথমে কি হয় যে কন্টিনিউয়াসলি এটা চলতেই থাকে যে তুই সার্চ করো, তোর এটা পছন্দ হয় না, অন্য একটা আবার সার্চ করো, রিঅ্যাক্ট করতে পারো, ডিলিট করো, রিমুভ করো। তো এটা একটা লুপের ভিতরে চলতে থাকবে। তো সেই জন্য আমি এটা লুপের ভিতরে রাখছি যে কাস্টমার কি করতেছে, সার্চ বুক ক্রাইটেরিয়া, ঠিক আছে, ক্রাইটেরিয়া অনুসারে সার্চ করবে। তো যদি সার্চ করে পায় তাহলে ডিসপ্লে বুক লিস্ট, যে সিস্টেম কি করবে এই বুক লিস্ট গুলো তার যে সার্চ অনুসারে সেগুলো শো করবে। তো তো কতগুলো বুক লিস্ট একসাথে শো করলো। এখন যে কোনো একটা সিলেক্ট করে তার আইডি অনুসারে তুই ওইটার ডিটেলস দেখতে পারো, যে ভিউ বুক ডিটেলস। তো ভিউ বুক ডিটেলস মেসেজ পাঠাইছে সিস্টেম আবার কি করবে, এই বুকের যে ডিটেলস সেটা শো করবে। শো করার পরে একবার কি দেখে যে আমার পছন্দ হয়েছে বুকটা, এখন আমি এটা কার্ডে অ্যাড করবো। তো অ্যাড টু কার্ড আমি কিভাবে সিস্টেমকে পাঠাচ্ছি মেসেজ এজ এ কাস্টমার হিসেবে। তো সিস্টেম কার্ড মানে সিস্টেম কি করবে, এই মেসেজটা গ্রহণ করবে এবং কনফার্ম অ্যাডেড এই নোটিফিকেশনটা বা এই মেসেজটা শো করবে কাস্টমারের কাছে। এই গেল হচ্ছে যে কার্ড পর্যন্ত, যে কার্ডে অ্যাড করছি, ঠিক আছে। এরপরে কি করবে, আমি কার্ডে অ্যাড করার পরে আমি অর্ডার করতে যাব। তো অর্ডার করার জন্য এখানে প্রত্যেকটা জন্য কিন্তু কতটুকু অ্যাক্টিভেশন হয়েছে এইটা কিন্তু দেয়া আছে, যে নিচে আপ ডাউন বক্স দেয়া। এন্ড এই জায়গায় ওই যে উপরের যে অ্যাক্টিভেশনটা, ওই জায়গায় আমি চাইলে সিস্টেমে পুরোটা টানিয়ে দিতে পারতাম না? এই পাশে যেরকম কাস্টমারের পুরোটা টানিয়ে দিচ্ছে অ্যাক্টিভেশন, কারণ এটা তো চলতেই আছে। না এটা পুরো দিবি না, কারণ হচ্ছে যে তোর ডিসপ্লে বুক লিস্ট এই পর তুই আর এই পর্যন্ত নাও যাইতে পারো, ঠিক আছে।
তারপরে প্লেস অর্ডার। প্লেস অর্ডারের পর কি করব, আমি প্লেস অর্ডার করতে চাই। এই কারণে ওকে একটা মেসেজ পাঠাবো সিস্টেমে, সিস্টেম আবার করে পাঠাবে যে রিকোয়েস্ট পেমেন্টের জন্য রিকোয়েস্ট করবে। তো কি করবে, সাবমিট পেমেন্ট সাবমিট করবে সিস্টেম আবার পেমেন্ট চেক করবে যে এটা ভেরিফাই কিনা, ঠিক আছে, এটা চেক করবে। যদি ভেরিফাই হয়, ঠিক আছে, তাহলে একটা লুপ ইয়ার ভিতরে অল্টারনেটিভের ভিতরে যাবে। যদি ভেরিফাই হয় অথবা না হয়, দুইটা হইতে পারে। আমি যদি পেমেন্টটা সফলভাবে সম্পন্ন করি, তাহলে একটা কাজ হবে, আর যদি আমি পেমেন্ট না করি তাহলে অন্য কাজ হবে। তার মানে কি এই উপরে সৌরভ এইটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেওয়া লাগবে না কন্ডিশন, যখন আমরা ইফ এলস ইউজ করি উপরে দাইলি কন্ডিশন আছে। সেটা হচ্ছে এই জায়গায়, এইখানে ও ওইটা কন্ডিশন দেয়া হয় না কন্ডিশন গুলো। তো ভেরিফাই পেমেন্ট, ঠিক আছে, ওকে যে সিস্টেম পেমেন্টকে মেসেজ পাঠাবে যে এটা ভেরিফাই কিনা। তো ভেরিফাই কিনা, এই কারণে এখন ভেরিফাই ইয়েস অর নো, ইফ এলস, এখানে আমি অল্টারনেটিভ ইউজ করছি। এখন অল্টারনেটিভের ভিতরে তোর হচ্ছে প্রথম এখানে এসেছে পেমেন্ট সাকসেসফুল, যদি সাকসেসফুল হয় অথবা পেমেন্ট ক্যান্সেল, এই দুইটা সিনারিও হইতে পারে। যদি পেমেন্ট সাকসেসফুল হয় তাহলে কি হবে, পেমেন্ট সাকসেসফুল হলে পেমেন্ট কি করবে, পেমেন্ট ক্লাস সিস্টেম রে পাঠাবে যে পেমেন্ট সাকসেস হয়েছে, এই মেসেজ পাঠাইছে, ঠিক আছে। তো যদি পাঠায় যে সাকসেস হয়, এই মেসেজটা যদি পাঠায়, তাহলে সিস্টেম কি করবে, যে অর্ডার ক্রিয়েট করবে। এবং অর্ডার ক্রিয়েট করার পরে কি করবে, আমার সিস্টেম থেকে বা ডাটাবেস থেকে কি হবে, যে স্টক কমে যাবে, বা ধরো হচ্ছে আমি যদি 2টা বই কিনি, তাহলে ওই 2টা বই কমে যাবে না, তো স্টক আপডেট করতে হবে। এই যে স্টক সিস্টেম নিজেই মেসেজ পাঠাবে, এবং এখানে সেল মেসেজ পাঠাচ্ছে। তো এরপর কি করবে, যে এখন সেন্ড কনফার্মেশন, ঠিক আছে, কাকে পাঠাবে, এই সিস্টেম কাস্টমারকে পাঠাবে, যে সেন্ড কনফার্মেশন নোটিফিকেশন পাঠাবে একটা, যে তোমার অর্ডার কনফার্ম হয়েছে। তো একই সাথে তোর সিস্টেম এমপ্লয়কে পাঠাবে। এখন অর্ডার যে কনফার্ম হয়েছে, এটা এমপ্লয়ের কাছে জানতে হবে যে আমার কি অর্ডার আইছে, নাহলে সে এটা কিভাবে প্যাকেট করে বা কি করবে। তো এই কারণে নোটিফিকেশন পাঠাবে কাকে, সিস্টেম এমপ্লয়কে নোটিফিকেশন পাঠাবে। এই যে সিস্টেমই পাঠাবে রে, হ্যাঁ, সিস্টেমই তো পাঠাবে, এই সিস্টেম এমপ্লয়কে নোটিফিকেশন পাঠাচ্ছে। তো নোটিফিকেশন এই আবার এমপ্লয় কি দেখবে, এমপ্লয় দেখবে ভিউ পেন্ডিং অর্ডার, কোনো পেন্ডিং অর্ডার আছে কিনা সেটা দেখবে, তারপরে শো অর্ডার লিস্ট দেখবে। তো দেখার পরে সে কি করবে, এই জায়গায় আমি চাইলে এই যে ভিউ পেন্ডিং অর্ডার, এটা তো আমার মন মতন চাইলে আমি বাদ দিতে পারতাম না? পারতি, তুই নোটিফিকেশন অর্ডার দিয়া তারপর সেখান থেকে ও আবার শো অর্ডার, কনফার্ম অর্ডার, কোনো কথা হবে না, শো অর্ডার লিস্ট দিয়ে কনফার্ম অর্ডার করে দিলাম। তো কনফার্ম অর্ডার করার পরে সে যে কি করবে, আপডেট স্ট্যাটাস, এমপ্লয় আবার সিস্টেমকে নোটিফিকেশন পাঠাবে যে আমার যে কনফার্ম হয়েছে, যে এটা প্যাকেট করা কনফার্ম হয়েছে, ঠিক আছে, তখন তো এই স্ট্যাটাস আপডেট হয়ে যাবে এমনিতে সেলফ মেসেজ। তো ও আবার কি করবে, সিস্টেম ইউজারকে পাঠাবে, মানে কাস্টমারকে, যে শোন লোকেশন তোমার অর্ডারটা প্যাকেট করা হইতেছে বা কনফার্ম আমরা গ্রহণ করছি, এমপ্লয় গ্রহণ করছে। তারপরে আবার যদি এমপ্লয় আবার কি করতে পারে, যখন প্যাকেট করবে, ঠিক আছে, প্যাকেটের জন্য আবার মেসেজ পাঠাবে যে আমি প্যাকেট করছি। তারপরে সিস্টেম এই করবে, আমাদের ফোনে আসে কোনো অর্ডার কনফার্ম করলে রে বেটা, হ্যাঁ এসব। তারপরে প্যাকেট আবার ও আবার নিজেকে দেখাইছে যে প্যাকেট হয়েছে, সিস্টেম আবার কাস্টমারে পাঠাবে যে তোমার অর্ডারটা প্যাকেট হয়েছে। তো প্যাকেট হওয়ার পরে আরো এখানে প্রসেস হতে পারে, যে নোটিফ না কি লিখছিস, নোটিফাই মানে নোটিফিকেশন পাঠাইবে, নোটিফিকেশন প্যাকেট, ঠিক আছে। তো এরপরে কি হইতে পারে, এরপরে ডেলিভারি হইতে পারে। তো ডেলিভারির সময় এখানে যদি অন্য ডেলিভারি ম্যান থাকে,
তাহলে তো ভালো। আর যদি এমপ্লয় ডেলিভারি করতে চায় এই যে তাহলে তোর খালি তো অর্ডার কনফার্ম পর্যন্ত করতে কইছে, এরপর তো নোটিফিকেশন পাঠাইতে কইছে, এরপর তো আর করতে কয় না। সেটাই সেটাই যে অর্ডার প্যাকেট হয়েছে এবং কনফার্ম হয়েছে। এখন এইটা হচ্ছে যে তোর পেমেন্ট সাকসেসের জন্য। এখন যদি পেমেন্টটা ক্যান্সেল হয়, ঠিক আছে, তুই পেমেন্ট সম্পূর্ণ পেমেন্ট ফেল করলে আবার ডিসপ্লে কি করবে? দেখাবে শেষ। তো পেমেন্ট কি করবে? তো ফেক মেসেজ পাঠাইবে। পেমেন্ট ক্যালেন্সটা হচ্ছে যে ওর একটা মেসেজ পাঠাবে, টাকা নাই তো, যে টাকা পেমেন্ট নাই, ফেল টাকা হয়েছে। নাই। হ্যাঁ, আবার সিস্টেম কাস্টমারে পাঠাবে যে তোমার পেমেন্ট ফেলড হয়েছে, তো এরর মেসেজ শো করবে। এই গুড গুড, সেই সেই। সোজা আছে, একবার প্র্যাকটিস করতে হবে। কল দেয় কেডা? মানে একটু মনে হচ্ছে একটু জটিল, কিন্তু আদৌ জটিল না। সহজ সহজ। করি নাই তো এই কারণে। একটু চুপ কর, একটু কথা কই লই। আরে দরকার না, নাকি করুন? কে কে? সময় ল তুই। হ্যালো, বাসায়? না বেড়া, আমি তো কোনটা ধরতেই পাই নাই, টেস্টিং ধরা হয় নাই, পড়ছি যে ওই ডায়াগ্রাম শেষ হয়েছে মডেলিং। ওইটা একসেট আইবে না, আর কিছু নেই। আর অ্যাজাইল মডেলের কথা কইছিলে, অ্যাজাইল অ্যাজাইল হ্যাঁ, অ্যাজাইল পড়িনি এখন পর্যন্ত। প্লেসমেন্ট ফলো করবিস, প্লেসমেন্ট দিয়েই পড়ছি। কি করিস সব ভাই? চ্যাপ্টার 3 বলে পড়ছি, 5 6 7 পড়ছি এখন পর্যন্ত। তো 3 4 5 6 এখন পর্যন্ত পড়ছি। 4 পড়ি নাই, 3 5 6 7 পড়ছি আচ্ছা। এখন পর্যন্ত। আগের দিনের সব করি নাই, আমার দ্বারা করা আছে যে তোর 1 নাম্বার করছিলাম আর 3 নাম্বার করছি। আচ্ছা দিমানি, অ্যাজাইল ডেভেলপমেন্ট হলো ওই ওয়াটারফল কনসেপ্টরে হেডে করছি, মানে অ্যাজাইল করা হয় না। আমি তো দেখে হলে অ্যাজাইল তো পড়ি নাই, যখন পড়মু তোর এই সময় জানা মানে। পিডিএফ খুলবো একটু পরে, তোরে কইতেছি পিডিএফ তা না তোর দ্বারা নাই। আচ্ছা ক, এই তো এই পর্যন্তই। হ্যাঁ। করি নাই। আর তো নাই, কোশ্চেনে চাইছি তো এই। হ্যাঁ। এই যে কঠিন বেটা। হ্যাঁ এইটা একটু কঠিন, যতগুলো পড়ছি এর মধ্যে। আরে এত খেয়াল করে সাজানো তো ব্যাপক প্যারা। এত সবকিছু লাগবে না, তুই যদি প্রসেস গুলো খবর যে ইয়াগুলো কিন্তু এই একটা জিনিস কি ঠাকুর জানো, এই কোশ্চেনে এই জায়গায় অনেক কিছু কইয়ে দিয়েছে। যেমন তোর ওই যে সিকোয়েন্স গুলো, যে কাস্টমার হইবে, সিস্টেম হইবে, পেমেন্ট সার্ভিস পেমেন্ট হইবে, আর এমপ্লয়ি হইবে, এগুলো বললে দিয়েছে। আর এই জায়গায় যেহেতু এমপ্লয়ির কোনো নেই, তোর কোনো ইন্টারাক্ট নাই সিস্টেমের লাগে, এই জন্য এমপ্লয়ি এই জায়গায় অ্যাক্টর না। আর কিছু এখানে ক্লাস হিসেবে ধরতে পারতাম না? না, এই জায়গায় 4 জিনিসই কইয়ে দিয়েছে। ও, এরপরও তোমার লাগবে আরো আমি বলতেছি আর কি। কোশ্চেন আর কি বললে দেবে। এইবার কইছে কি যে অর্ডার প্রসেসিং আর এইদের কনভার্টিং স্টেপ গুলো দেখাইতে বলছে, যে জায়গায় আমরা বই সার্চ করতে পারবো। এই যে কইয়ে দিয়েছে কোশ্চেনে, বুক সিলেকশন, তারপর অ্যাড টু কার্ট করার পর তারপর অর্ডার প্লেসমেন্ট, আর হচ্ছে পেমেন্ট ভেরিফিকেশন, আর অর্ডার কনফার্মেশন, আর যদি নোটিফিকেশন। এই
জিনিসগুলো বললেই দিছে কোশ্চেনে। আর সাকুর শুরু করবি? আমার দেখবি শুরুর আগেই শেষ, শুরু করার কিছু নেই। একটুখানি এত 10 মিনিট পর এত শুরু থিওরি করবি? বুঝিস কেন ঠাকুর? কি একটু তুই এত 5-7 থিওরি মিনিট বুঝিস পর কেন? শুরু করবি? আমি একটু খাওয়ান লই, থিওরি তো খিদে লাগবে একসের। না মামা, এখন শেষ করে আমি একটু ঘুমাবো। আমার ঘুম একটুখানি আসছে। 5 হ্যাঁ, মিনিট পর কর, খিদে লাগছে, একটু অনেকটা খাই। রিডিং, অনেকটা আসলে আমার মনে হয় 5 মিনিট লাগবে, খুবই ছোট আসলে। মার না মার ভালো থ্রো মতন রিডিং, পড়াবি, আমি থ্রো বুঝি না রিডিং, ওই হোয়াইট বক্স টেস্টিং মেস্টিং ওই বুঝি না। না, থ্রো ওরকম রিডিং। কিছুই না, আবার 5 মিনিট দে, তুই 5 মিনিট পর তাহলে। আচ্ছা শুরু কর। থ্রো রিডিং, থ্রো রিডিং। ক্ষুধা লাগবে একসের। পাঁচ মিনিট হইবে না, নাইলে মিনিমাম 20 মিনিট লাগবে। আরে না, তোর কোশ্চেন করলেই তো আটকে গেল, এই বুঝাবি না? আরো বার করবো দেওস। একটু মোবাইল দিয়ে শেয়ার করছো হালা? হ্যাঁ, মোবাইল দিয়ে শেয়ার করছো? কলে ভাইয়া কি করে? এবারে একটু এটা দেয় ভাই, তোর ল্যাপটপ কই? আমি তো হুই রয়েছি। ল্যাপটপ অন কর দেওস না, যা। না, দেওস না তুই। একটু করে দেয় এমনি। এলে তো কোশ্চেন করতে পারবো না, উপর নিচ বারবার স্ক্রল করা লাগবে, ল্যাপটপ অন করা হবে। বাল কোয়েশ্চেন করবা দেখ মতো, তোমার মতো তো বুঝাবো না, তোমার কোয়েশ্চেন করার কিছু থাকবেই না। না ভালো মতন বুঝে ফেলে তো বুঝবো না বন্ধু, আহ, একটু ভাঙ্গে ভাঙ্গে আরে বুঝাবো। আমি চেষ্টা করছি, আমি নিজে যতটুকু বুঝছি অতটুকু তোমাকে বুঝানোর লাগিয়ে। আমি যে একটা কটখাম পরীক্ষায় বুঝছি, এই যে গেস করে করে নতুন জিনিস আনা টানা এই বালই তো পারি না, বিরক্তিকর এই যে লাগে যদি আমার। ওই অ্যাসাইনমেন্টটা করতি না হলে ইয়ে পারতি সব ইজিলি। করার কথা না, আমার এগুলো ভাল লাগে না, এই কইতেছি আমি। এমন না যে ভাল লাগে না। দাঁড়া, এখন দেয় একটুখানি স্ক্রিন, তুই ঠিক ল্যাপটপ অন কর, আমি একটু ইডে লইয়েই খাবারটা যাবো। এই শেষ কর তাড়াতাড়ি, একটু ঘুমাই মামা। ঘুমাবি এনে? আই আমি একটু সিঙ্গেরা লইয়ে। এবার কই গেল? 5 মিনিট সিঙ্গার কই? আইতেছি। বাইরে যাচ্ছিস? বাইরে যাচ্ছিস নাকি? হ্যাঁ 5 মিনিট লাগবে, যাবো না। আমিও খাইনি রে। না দোকানে বলে কই দিলে কি কই গেছে?
এ বেটা জেট ইঞ্জিনটা চালায় কেডা? কি জেট ইঞ্জিন চালায় কেডা? কি এই শব্দ কিসে? বল শুরু কর। শুরু কর, আগে পড়ছি একবার 5 মিনিট করছি, 5 মিনিট লাগবে। শুরু কর শাকু। কই গেছি? তা ইব্রাহিম কি ও কি করে কি? কে যে কি শব্দটা কিসে? রিমার চালায় না ইব্রাহিম। আমি তো কই বাল কাটস তুই। কি না এমনি ও কি করে রে? তোর কি মনে হয় ও কি করে? আমার কথা শুনিস না? বলেছি করস কি? কি এই যে জেট ইঞ্জিনটা যে চালাইতেছিস কি করতেছিস? কই কই আহ ও বালি কাটে। একেবারে শুরু করলাম আমি। কেন কোনো সমস্যা নাকি বুঝলাম না আমি। না কোনো সমস্যা নাই, তুমি কাটো, কোনো সমস্যা নেই। টেস্টিং কি করব আমরা? সফটওয়্যার বা জাইরোডের টেস্ট করব ঠিক আছে কিনা, সব ঠিকঠাক আছে এরকম আর কি। লেখা আছে সংজ্ঞা টঙ্গা যত কিছু, মানে এই নোটে আমি যত লেখা লিখছি সব পরীক্ষায় লেখার মতো, মানে খালি এইটা পড়ে পরীক্ষায় লিখে দিতে পারবি। কোনটা পড়লি? মানে মানে ওইটা এই জায়গায় পড়লি? হ্যাঁ, সংজ্ঞা টঙ্গারই কোন রকম জটিলতা রাখি নাই। ইট ইজ এ প্রসেস অফ চেকিং দ্য সফটওয়্যার টু সি ইফ ইটস কারেক্ট, কমপ্লিট এন্ড গুড কোয়ালিটি। খুব ইজি, যত ইজিলি করা যায়। তো টাইপস অফ টেস্টিং আমাদের 3 ধরনের টেস্টিং আছে, ফাংশনাল টেস্টিং আছে, নন ফাংশনাল আর মেইনটেনেন্স। ফাংশনাল ব্যাপারটা হলো যে আমাদের আসলে এটা সফটওয়্যারটা যেটা করা উচিত সেইটা কাজ করতেছি কিনা, ফিচার গুলো কাজ করতেছি কিনা। ধর আমাদের এখানে একটা ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটে কি করতে হবে? ওয়েবসাইটের একটা কিছু ইনফরমেশন শো করতে পারতে হবে, কোনো বাটন গুলা ক্লিক করতে পারতে হবে, কোনো একটা বই অর্ডার করতে পারতে হবে। এই ফাংশনালিটি গুলো ঠিক আছে কিনা, এটা হলো ফাংশনাল। আর নন ফাংশনাল কোনগুলা? যে আমাদের ওয়েবসাইটটা লোড হচ্ছে কতক্ষণে, আমাদের ওয়েবসাইটটা লোডিং টাইম কত, বা আমাদের ওয়েবসাইটটা সিকিউর কিনা,
এগুলো হলো নন ফাংশনাল ব্যাপার স্যাপার। ফাংশনাল হলো যে ফিচার গুলা, ফাংশন গুলা ঠিক আছে কিনা, আর নন ফাংশনাল হলো যে পারফরমেন্স কেমন। আর মেনটেনেন্স মানে হলো আমাদের বানানো শেষ, এরপর বিভিন্ন রকম আপডেট দিতে হয়, ফিক্সিং দিতে হয়, এগুলো হলো মেনটেনেন্স। তো এখন ফাংশনালের মধ্যে অনেক ধরনের টেস্টিং আছে, তো স্যার খালি এগুলোর নাম বলছিল। তা আমি করছি কি নামগুলোর সাথে একটু একটু করে ছোট ছোট এক্সপ্লেনেশন দিছি যাতে অন্তত মনে থাকে। শুধু নাম তো মুখস্থ কিছুক্ষণ পর পর ইব্রাহিম কি মিউট কর। তো কথা হলো এই জায়গায় স্যারের এই জায়গায় শুধু নাম দেওয়া ছিল, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং। তা আমি করছি কি ছোট ছোট এক্সপ্লেনেশন। তো যেমন ইউনিট টেস্টিং জিনিসটা কি, যে ছোট ছোট আমরা কোড নিব, স্মল পিসেস অফ কোড, বা একটা মডিউল নিব, তারপর দেখবো যে এটা কাজ করে কিনা। এটা এটা এইভাবে যে আমরা যদি একটা ক্যালকুলেটর বানাই, ক্যালকুলেটরে অনেক ধরনের ফাংশন থাকে, এডিশনের ফাংশন, মাল্টিপ্লিকেশনের ফাংশন। তো ইউনিট টেস্টিং করবে কি এই ক্যালকুলেটরের মধ্যে ছোট ছোট ফাংশন গুলাকে ধরবে, এরপর দেখবে যে এটা ঠিক আছে কিনা। যেমন এডিশনের ফাংশনটা কাজ করতেছে কিনা, মাল্টিপ্লিকেশনের ফাংশনটা কাজ করতেছে কিনা, এগুলো হলো ইউনিট টেস্টিং। যে স্মল পিসেস অফ কোড নিবে, তারপর এটা ঠিক আছে কিনা দেখবে। ইন্টিগ্রেশন মানে হলো যে আমরা একাধিক মডিউলকে একসাথে কম্বাইন করব। একটা ক্যালকুলেটরে অনেক ধরনের মডিউল থাকে, এডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন, সবগুলো একসাথে কাজ করতে পারতেছি কিনা। বা রেজাল্ট যখন আমরা যখন সামেশনের সাথে তো মাল্টিপ্লিকেশনও থাকে, একসাথে একটার সাথে আরেকটা ইন্টারঅ্যাক্ট করতে পারতেছি কিনা। তারপরে আমরা বলতে পারি যে একটা বুক অর্ডারের কথা, বুক যখন একটা অর্ডার করি, অর্ডার করার পরে ওটা কি করতে হয়, ওইটা আবার আমাদের পেমেন্টে যাইতে হয়। তার মানে কি অর্ডারের পরে পেমেন্টের অপশনটা আসে। তার মানে কি এই যে দুইটা মডিউল, অর্ডার মডিউল আর পেমেন্ট মডিউল, এই দুইটা মডিউল একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারতেছে কিনা, ইন্টারেক্ট করতে পারতেছে কিনা, এগুলো হলো ইন্টিগ্রেশন টেস্টিং চেক করবে যে দুইটা মডিউল আসলে কানেক্টেড। স্মোক টেস্টিং মানে হলো আমরা কি করব, যে খুব দ্রুত একটা চেক করব যে আমাদের এই বিলটা স্টেবল কিনা। হঠাৎ করে আমরা ধর ওয়েবসাইটটা ওপেন করলাম, ঠিক আছে কিনা, ওপেন হচ্ছে কিনা, তারপরে পেজ গুলা লোড হচ্ছে কিনা, এই টাইপের এইগুলো হলো আমাদের স্মোক টেস্টিং, বুঝলি। তারপরে এই জায়গায় কাহিনী আছে আমাদের যে স্যানিটি টেস্টিং, যে ছোট ছোট ধর আমরা চেঞ্জ করছি কিছু, তো এই চেঞ্জ গুলো করার পরে আবার ঠিক আছে। অনেক সময় হয় না যে হয়তো বা আমাদের লগ ইনে কোনো সমস্যা ছিল, তো লগ ইনটা আমরা ঠিকঠাক করলাম, তারপর আবার দেখবো যে লগ ইনটা কাজ করে কিনা, শুধুমাত্র লগ ইনটাই কাজ করে কিনা, এটা হলো স্যানিটি টেস্ট। তারপরে এই জায়গায় এরপরে আমাদের ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং আছে, সেটা হলো আমাদের টেস্টিং ডান বাই ক্লায়েন্টস। যে আমাদের ক্লায়েন্টরা তো চেক করবে যে আসলে সব ঠিক আছে কিনা, ক্লায়েন্টরা দেখতেছে যে আমাদের ওয়েবসাইটে ঠিক আছে কিনা, বা তারা যেটা চাইছিল সেইটা হয়েছে কিনা, এটা হলো ইউজার অ্যাকসেপ্টেন্স। হোয়াইট বক্স টেস্টিং, হোয়াইট বক্স মানে হলো যে এটা আর কি একটু ইন্টারনাল, অর্থাৎ ব্যাপারটা এরকম যে দুই ধরনের টেস্টিং আছে, হোয়াইট বক্স আর ব্ল্যাক বক্স। তো হোয়াইট বক্সে মূলত আমরা কোড সম্পর্কে জানি, আমরা একবারে কোর কনসেপ্টটা জানি যে আসলে কিসের উপর দাঁড়ানো। তো এইটা ডেভেলপাররা করে মূলত, যে লজিক দেখে, লুপ দেখে, কোড দেখে, কোন রকম কোডে এরর আছে কিনা, এটা হলো হোয়াইট বক্স টেস্টিং। আর ব্ল্যাক বক্স টেস্টিং হলো যে কোড টোড কিছু জানে না, দেখবে যে কাজ করে কিনা। তো এটা সিম্পলি বলা যাইতে পারে এইভাবে যে আমরা হোয়াইট বক্স টেস্টিং এ দেখবো যে ধর একটা ওয়েবসাইটের ভিতরে লজিক লেখা থাকে যে একটা বাটন কি কাজ করবে। তার মানে কি ভিতর থেকে আমরা দেখতে পারি যে বাটনের ওই জায়গায় কাজ লেখা আছে, যে ওই যে অ্যাকশন লিসেনার আছে না, অ্যাকশন লিসেনার ফাংশন কল দেওয়া লাগে আমাদের। ওই অ্যাকশন লিসেনার ফাংশনে কি দেওয়া আছে, কিভাবে কাজ করতেছে, ওইটা হলো হোয়াইট বক্স টেস্টিং। আর ব্ল্যাক বক্স টেস্টিং হবে যখন আমরা জাস্ট ওয়েবসাইটটাই দেখবো, যে বাটনে ক্লিক করব এবং দেখতেছি বাটনটা কাজ করতেছে, এটা হলো ব্ল্যাক বক্স টেস্টিং। মানে আমরা আসলে জানি না যে বাটনের ভিতরে লজিকটা কি লেখা, আমরা শুধু বাটনে ক্লিক করে দেখবো যে বাটনটা কাজ করতেছে, এটা হলো ব্ল্যাক বক্স টেস্টিং। মানে র পুরো আর কি, এটাতে আমাদের নলেজ খুব কম থাকে, হোয়াইট বক্সে ইন্টারনাল নলেজটা থাকে। রিগ্রেশন টেস্টিং মানে হলো যে আমাদের ওই যে বাগ টাগ দেওয়া ফিক্স করার পরে তারপরে সব ফিচার গুলো আবার কাজ করতেছে, এটা হলো রিগ্রেশন। মানে কোনো কিছু ভাঙে যায় না, ইনশিওরস নাথিং ব্রোক, কিছু ভাঙে না, এটা হলো রিগ্রেশন টেস্টিং। লোকালাইজেশন টেস্টিং, যে আমাদের সব ধরনের রিজিয়ন এটা কাজ করবে কিনা, সব ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে কিনা, তারপরে বিভিন্ন আমরা যদি ডিফারেন্ট একটা এলাকায় এটা লঞ্চ করি তাহলে ওইখানে কোনো সমস্যা হবে কিনা, এটা হলো লোকালাইজেশন টেস্টিং। তারপর গ্লোবালাইজেশন, আমরা যদি এটা আর কি গ্লোবাল বা ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চের জন্য রেডি কিনা, এইটা হলো গ্লোবালাইজেশন। সব ধরনের কারেন্সি সাপোর্ট করে কিনা,
টাইম জোন সাপোর্ট করে কিনা, এটা হলো গ্লোবালাইজেশন টেস্টিং। তার ইন্টারঅপারেবিলিটি টেস্টিং মানে হলো যে আমাদের এটা যে এই যে সফটওয়্যারটা আছে অন্য সফটওয়্যারের সাথে কাজ করতে পারে। যেমন আমাদের এখানে যে ব্যাংকের সফটওয়্যার যদি হয়, আমরা ধর ব্যাংকের সফটওয়্যার বানাইলাম, তো একটা ব্যাংকের সফটওয়্যারকে অবশ্যই একটা এটিএম এর সফটওয়্যারের সাথে কানেক্ট করতে হয়। তো আমরা দেখবো যে আমাদের সফটওয়্যারটা এটিএম এর সফটওয়্যারের সাথে কানেক্ট করতে পারতেছে কিনা বা কানেকশন হচ্ছে কিনা। তো এইটা হলো ইন্টারঅপারেবিলিটি, মানে কি একটা সফটওয়্যারের সাথে আরেকটা সফটওয়্যার, আমাদের তৈরি সফটওয়্যারটা অন্য সফটওয়্যারের সাথে ইন্টারাক্ট করতে পারে কিনা, এটা হলো ইন্টারঅপারেবিলিটি। এন্ড আছে নন ফাংশনাল, তা ফাংশনালের কাহিনী শেষ। তো নন ফাংশনাল হবে কি, যে আমাদের এটা দেখবে যে কতটা ভালো কাজ করে সিস্টেম, কি মানে এটা দেখবে না যে কিভাবে কাজ করে, কাজ করতেছে কিনা তাও দেখবে না, এটা দেখবে যে কতটা ভালো কাজ করে, আমরা জানি কাজ করতেছে, সবই কাজ করতেছে। নন ফাংশনাল আসবে হলো ফাংশনালের পরে। ফাংশনাল মানে হলো যে সব ঠিক আছে। এখন নন ফাংশনালে আমরা দেখবো যে কতটা ঠিক আছে, মানে আসলে ভালো কতটুকু, বা এটার পারফরমেন্স কেমন, এটা হলো নন ফাংশনাল। তো পারফরমেন্স টেস্টিং, স্পিড দেখবো আমরা, লোড টেস্ট করব, স্ট্রেস টেস্ট। আর স্ট্রেস টেস্ট মানে হলো অনেক অনেক রকম লোড দেবো, বেশি এক্সট্রিম বিহেভিয়ার করবো, তারপরে দেখবো যে ঠিক আছে কিনা। অনেক ধরো আমরা ওই ডিডোস অ্যাটাক যারা বলে আর কি, চারোদিক দিয়ে অনেক মানুষ একটা সার্ভিস নেওয়ার চেষ্টা করে, ওইরকম একটা স্ট্রেস টেস্ট করবো। তারপর ভলিউম টেস্টিং, সিকিউরিটি টেস্টিং, সবগুলো হলো কি আমরা পারফরমেন্স দেখি। ইনস্টলেশন টেস্টিং, পেনিট্রেশন টেস্টিং, এটাকে এথিক্যাল হ্যাকিং এর মাধ্যমে, কম্প্যাটিবিলিটি, বিভিন্ন ডিভাইস এটা চলে কিনা, মাইগ্রেশন টেস্টিং, যে আমরা একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে এটা নিতে পারি কিনা, এইগুলো আর কি। এগুলো হলো আমাদের কি সব নন ফাংশনাল। আর মেইনটেনেন্স টেস্টিং হলো যে আমাদের এটা এনে আপডেট বা বাগ ফিক্সেস এগুলার করার পরে যাতে কোনো কিছু ভাঙে না যায়, মানে প্রত্যেকটা বাগ ফিক্স দেওয়ার পরে, প্রত্যেকটা আপডেট দেওয়ার পরে অবশ্যই দেখতে হয় যে এখনো সিস্টেমটা ঠিক আছে কিনা, এখনো সিস্টেমটায় কোনো রকম সমস্যা হয়েছে কিনা। এইটা মূলত আমরা এই জায়গায় দেখবো। এই জায়গায় রিগ্রেশন টেস্টিং আছে। ওই রিগ্রেশন টেস্টিং কি ছিল, ওই সম্পূর্ণটাকে আবার একবার টেস্ট করা, তারপর মেনটেনেন্স করা আর কি। এটা আর কি, এটা এটা বেশি বড় না। তো এখানে ডিফারেন্সটা দেখতে হবে, ডিফারেন্সটা পিডিএফ এ দেওয়া ছিল, যে এটা আর কি কি হোয়াট দ্যাট সফটওয়্যার ডাজ, কি করে, আর এটা হলো কত ভালোভাবে করে। এইখানে ফাংশন দেখে, এখানে পারফরমেন্স দেখে। এইটা হলো আগে হয়, ফাংশনালটা আগে হয় আর নন ফাংশনালটা পরে হয়। তারপর এইটা ইজি টু পারফর্ম ম্যানুয়ালি, আর এটাতে টুল লাগে। নন ফাংশনালে অনেক টুল লাগে, কারণ কি এবার চিন্তা করে একটা ডিডোস অ্যাটাক দিতে হলেও তো টুল লাগবে, যে অনেক যদি আমি লোড দিতে চাই, যে অনেক আমাদের ইউজার আছে, তাহলে অবশ্যই আমার একটা টুল লাগবে। তারপরে এখানে ইউনিট ইন্টিগ্রেশন, স্মোক টেস্টিং এগুলো আছে, এখানে পারফরমেন্স, লোড, স্ট্রেস এগুলো আছে। এক্সাম্পল আছে, যেমন এই জায়গায় লগ ইন, সাইন আপ, অ্যাড টু কার্ড, আর এখানে কেমন মানে কত দ্রুত খুলতেছে বা কত দ্রুত কাজ করতেছে এইটা। প্রিন্সিপালস অফ টেস্টিং, এখানে কিছু প্রিন্সিপাল আছে, যে এক্সস্টিভ টেস্টিং আর নট পসিবল, মানে কি আমরা আসলে সবকিছু টেস্ট করতে পারবো না। এইটা প্রিন্সিপাল বলতেছে যে সবকিছু টেস্ট করা সম্ভব না, কিছু না কিছু বাদ যাবে। তারপর ডিফেক্ট ক্লাস্টারিং মানে হলো যে আমাদের মোস্ট বাগস আর ইন ফিউ মডিউল, অর্থাৎ কি মানে ব্যাপারটা এরকম যে বেশিরভাগ বাগ আসলে কিছু ছোট ছোট জায়গাতেই থাকে। মানে এমন হয় না যে বাগ গুলো সম্পূর্ণ ছড়াই আছে, এরকম হয় না। বেশিরভাগ সময় হয় কি, ওই যে ডেটা আর কি অনেকটা কেন্দ্রীভূত হওয়ার মতো, যে বাগ গুলো আসলে কিছু কিছু ছোট ছোট মডিউল যেগুলো আর কি বেশিটা কমপ্লেক্স, ওই বেশি কমপ্লেক্স মডিউল গুলোর মধ্যেই বেশি বাগ থাকে। তো এইটাই ডিফেক্ট ক্লাস্টারিং, মানে ক্লাস্টারিং মানে তো ওই যে ক্লাস্টার হওয়া, একীভূত হওয়া। তো বেশিরভাগ বাগ আর কি কিছু কিছু মডিউলে একীভূত হয়। তারপর পেস্টিসাইড প্যারাডক্স মানে কি, সাম টেস্ট ফাইন্ড ফিউর বাগস নিড নিউ টেস্ট, মানে কি আমাদের কিছু কিছু টেস্ট আছে একসময় যে আসলে কাজই করে না, মানে আমাদের ওটা বাগ গুলো খুঁজে পাচ্ছে না, তাহলে আমাদের নতুন ধরনের টেস্ট দরকার হয়। তারপরে এখানে টেস্টিং শোস প্রেজেন্স অফ ডিফেক্টস, মানে কি টেস্টিং করলে আমরা বাগ পাই, নট পারফেক্ট সফটওয়্যার। মানে এইটা বলতেছে যে আমরা বাগ ঠিকই পাবো, অনেক টেস্ট করতে পারি, কিন্তু টেস্ট করলেই যে সব টেস্ট ঠিক আছে, তাহলেই যে একটা পারফেক্ট সফটওয়্যার হয়ে গেছে তা না। সফটওয়্যারে ঝামেলা থাকতেই পারে, বাগ নাই কিন্তু সফটওয়্যারে ঝামেলা আছে, এরকম হইতেই পারে। সফটওয়্যারটা যেরকম ভাবে কাজ করার কথা সেরকম কাজ করতেছে না, কোনো বাগ নাই তারপর। এই এইটা জায়গায় হলো সাকুর টেস্ট। এই কোশ্চেনটা কি এইরকম আইতে পারে যে দ্য প্রিন্সিপাল অফ সফটওয়্যার টেস্টিং এইরকম এটা লিখতে কইতে এরকম পারে, এরকম কিছু হইতে পারে। এটাই। এখানে কয়টা, 7টা। হুম। তারপরে অ্যাবসেন্স অফ এরর ফ্যালেসি, সফটওয়্যার ক্যান বি বাগ ফ্রি বাট স্টিল রান। তার কি জানা আছে?
আচ্ছা আচ্ছা, তো এই জায়গায় সফটওয়্যার ক্যান বাগ ফ্রি বাট স্টিল রং, মানে এটাই বলতেছে আর কি, অ্যাবসেন্স অফ এরর ফেলেছে। তার মানে আমাদের এই জায়গায় যদি বাগ না থাকে তারপরেও এটা আর কি ভুল থাকতেই পারে। আর্লি টেস্টিং স্টার্ট ফ্রম রিকোয়ারমেন্ট স্টেজ, তার মানে একবারে আমরা শুরু থেকে আর কি দেখবো যে শুরু থেকেই কোনো ভুল আছে এত আসছে না নাকি মামা আসুস এ উঠছো তুই নাই? আছি তো। আচ্ছা এই তো এরপরে টেস্টিং টুল, এখানে কিছু টেস্টিং টুল আরো দেওয়া আছে পিডিএফ এ, আমি আসলে বেশি দিই নাই, এগুলো মনে থাকবে কিনা সন্দেহ। না 1 মিনিট হোল্ডে থাকতে পারবি? কি আছে ওই এই একটু খালি গেটের সামনে যাবো একটু বাইরে, কাজ করেছে। এশাকুর অ্যাজাইলের ক্লাস তো নেওয়া হইলে না। এজাইল কি রায়হানুল গেছিল না? হুম, ওটা কিছু আছে? অ্যাজাইল জানি না অ্যাজাইল কি। সৌরভ জানো অ্যাজাইল সম্পর্কে? ও কি দেবে না? কি রায়হানুল দেবে না? তাহলে মজা করছো মনে হয়। কি কয় নোট দিব না, নোট দেবে না কইছে। দেবে না? এই ক্লাস যদি রাত্রে নিতাম তাহলে পড়তাম কোন সময়? দেবে না? এটাই তো কথা। ইব্রাহিম আইসো কথা নিবা হিয়ার। হ্যাঁ এই যে সিনারিও বেস কোশ্চেন হইতে পারে কিরকম? একটা একটা সফটওয়্যার বলে দিল, এরপর বললো যে এইটার ভিতর যে ভুলগুলো আছে বা মানে এগুলোর মধ্যে এররটা বাইর করে, মানে এরর টেস্ট করো আর কি। আমি দিছি শেষের দিকে দিছি, কিন্তু যা দিচ্ছি সেটা হলো ইটের মতো দ্য রিয়েল টেস্টিং লাইফ। এর অ্যানসার করা কি সোজা হইবে ওই অন্য সব মডেলিং এর চাইতে? কি মনে হয়? হইতেছে না, কারণ টেস্টিং এর তো কোনো ডেমো কোশ্চেনও পাই না। হুম 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 এই জায়গায় তো এই জায়গায় কিছু দেওয়া আছে, টেস্টিং টুল দেওয়া আছে, যে ইউনিট, সেলিনিয়াম, রেনোরেক্স। তো পিডিএফ এ আরো আছে, আমি এই তিনটে রাখছিলাম। এরপরে ভি মডেল তো আমরা পড়ছিলাম, তো এখানে ভি মডেল কি হবে, যে এই ভি মডেলে টেস্টিং ফেজে না প্রত্যেকটা টেস্টিং ফেজের জন্য প্রত্যেকটা টেস্টিং ফেজের জন্য একটা ডেভেলপমেন্ট ফেজ আছে এই ভি মডেলে। এই বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এটার জন্য একটা টেস্টিং ইয়ে আছে, অ্যাকসেপ্টেন্স টেস্টিং। তারপর আবার সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের জন্য আছে আবার সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং। তো মানে কি এরকম প্রত্যেকটার জন্য একটা একটা করে এরকম করেসপন্ডিং একটা টেস্টিং ফেজ আছে। এটা হলো ভি মডেল, এটা হলো ভেরিফিকেশন ফেজ। আর এই পাশে হলো ভ্যালিডেশন। ভেরিফিকেশন আমরা জাস্ট ভেরিফাই করতেছি, সবগুলো নিয়ে তৈরি করতেছি, আর এখানে ভ্যালিডেট করতেছি ঠিক আছে কিনা এটাই। আর সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল তো দেখা উচিত, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, টেস্ট প্ল্যানিং, টেস্ট কেস ডেভেলপমেন্ট, এটা নিয়ে ব্যাপক লেখা ছিল পিডিএফ। তো আমি এত ওই এসডিএলসি এর মতো এসডিএলসি এর মতোই এসটিএলসি এর, তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস প্রথমে ইব্রাহিম কি কি করব, এইচডিএলসি করছিলি? হুম আছে, দেখ নোটে আছে। তারপরে এই জায়গায় প্রিপেয়ার আরটিএম, রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। তারপরে আমরা টেস্ট প্ল্যানিং করব, সিলেক্ট টেস্টিং টুলস, অ্যাসাইন রোলস এন্ড রেসপন্সিবিলিটি, টেস্ট কেস ডেভেলপমেন্ট, ক্রিয়েট টেস্ট ডেটা। থিওরিতে একটাও দিবে না আমার বিশ্বাস। তারপরে টেস্ট, এই জন্য আমি শর্ট রাখছি, এই খুব কম লিখছি, কারণ
তারপর টেস্ট এনভায়রনমেন্ট সেটআপ, ইনস্টল সফটওয়্যার, হার্ডওয়্যার এন্ড টু টেস্ট এক্সিকিউশন, রান টেস্ট কেসেস, ম্যাপ ডিফেক্ট, এই প্রত্যেকটার জন্য এক একটা স্লাইড ছিল, দেখি এগুলো পড়ে তেমন লাভ নেই মনে হচ্ছে। তারপর ঠিক টেস্ট আছে, ঠিক আছে, ও বল দিবেও না। হ্যাঁ, এই জন্য আপনি জাস্ট এই দেখ আইডিয়াটা রাখলে অন্তত হ্যাঁ, ঘুরে গেলে বানাইছে না বানানো লেখা যাইবে ওটা হলো কিছু। কথা, যদি দিয়ে দেয়। যায়। হ্যাঁ, টেস্ট সাইকেল ক্লোজারে কি টেক ইফ টেস্টিং ইজ কমপ্লিট আর ক্রিয়েট টেস্ট ক্লোজার রিপোর্ট, মোটামুটি শর্টের মধ্যে। আর স্যাম্পল কোশ্চেন এটা তো দেওয়াই ছিল, ওই যে আমাদের ক্লকের জন্য যে টেস্ট, হ্যাঁ, তো সেইটাই আবার একটু এখানে লেখা আছে যে কয়েকটা এই ধাপগুলো মনে রাখা লাগবে, ফাংশনাল টেস্টিং, ডোমেন টেস্টিং। তো ফাংশনাল টেস্টিং যে ঠিক আছে কিনা, সব ফাংশন গুলো কাজ করে কিনা, যে ক্লকটা ঠিক টাইম দেখায় কিনা, অ্যালার্মটা বাজে কিনা, স্টপ বাটনটার সাথে সাথে থামায় কিনা, স্নুজ বাটন কাজ করে কিনা, এগুলো হলো ফাংশনাল। আর ডোমেন টেস্টিং হলো যে অ্যালার্মটা আমাদের যে টাইমের আগে বেজে উঠে কিনা, তারপরে এটা মানে এই ডোমেন টেস্টিংটা কি, যে এটা এক্সটেন্ডটা কতটুকু বা বাউন্ডারিটা, যে এতক্ষণ হইলে কি হয়, এরকম ব্যাপার স্যাপার, আগে হইলে কি হয়, এইগুলো হলো বাউন্ডারি। যেমন এই যে অ্যালার্মটা যদি আমি যে এটা আফটারও বাজে কিনা, মানে টাইমের পরে আবার বাজে কিনা, এটা একটা বাউন্ডারি টেস্ট করা হইছে। আর কতক্ষণ বাজতে পারে, যে টেক হাউ লং অ্যালার্ম রিংস, মানে যদি বাটন প্রেস না করে তাহলে কতক্ষণ বাজবে, তারপরে একসাথে দুইটা বাটন প্রেস করলে কি হবে, এগুলো কিন্তু বাউন্ডারি চেক করতেছে, এজ কেস চেক করতেছে। আর পারফরমেন্স টেস্টিং দেখবে যে সাথে সাথে বাজে কিনা, কোনো ডিলে আছে কিনা, তারপর রিপিটেডলি এভরি 10 মিনিট যদি আমরা বাজাই তাহলে কি হবে, স্টেবল কিনা, এগুলো দেখবে পারফরমেন্স। তারপর ইউজেবিলিটি, যে আমরা কতটা সহজ আর কি অ্যালার্ম সেট করা, বাটন গুলো দেখা যায় কিনা ভালোভাবে। আর ইন্টারঅপারেবিলিটি মানে হলো যে আমাদের স্ট্যান্ড গুলোর সাথে, সবগুলা স্ট্যান্ডের সাথে এইটা যায় কিনা অ্যালার্ম ক্লকটা। তারপরে স্পেয়ার পার্ট আছে কিনা, এটা হলো আবার মেইনটেনেবিলিটির সাথে, আমরা মেইনটেইন করতে পারবো কিনা সামনে ক্লকটাকে। আরেকটা এক্সট্রা একটা দিছিলাম যে একটা ক্যালকুলেটর, যে একটা ক্যালকুলেটরের টেস্ট আইডি, আমার মনে হয় না স্যার এই টাইপের দিবে, স্যার মেবি একটা ওয়েবসাইট দিয়ে দিতে পারে। তো ওয়েবসাইট দিয়ে দিলেও প্রায় একই রকম হবে, মানে আমি বুঝতে চাইছি আইডিয়াটা আর কি, যে কি কি থাকবে এখানে ফাংশনাল টেস্টিং এ কি হবে, ফাংশন গুলা। তো ধর একটা যদি ওয়েবসাইট দেওয়া হইতো, ওয়েবসাইটটা ধরো এরকম বই বিক্রি করার, তো এখানে কি কি হইতো, যে একজন আমাদের বইটা অ্যাড টু কার্ট করতে পারতেছে কিনা, ব্রাউজ করতে তারপরে একজন বইগুলা দেখতে পারতেছে কিনা, ব্রাউজ করতে বইগুলো পারতেছে কিনা ব্রাউজ করতে পারতেছে কিনা, এগুলো সব জায়গায় ফাংশনাল টেস্টিং। এখানে দেখ যেমন কি ডিভিশন বাই জিরো এরর হচ্ছে কিনা, স্কোয়ার রুট পার্সেন্টেজ সবগুলো হয় কিনা, এগুলো হলো ফাংশনাল টেস্টিং। ডোমেন টেস্টিং বা বাউন্ডারি কি কি আছে, এজ কেস গুলা, যেমন কি অনেক বড় নাম্বার দিলে কি হবে, নেগেটিভ নাম্বার তারপর দিলে কি হবে, তারপর স্টক আউট হয়ে গেলে কি হইবে? হ্যাঁ স্টক আউট হলে ধর আমাদের নাই, এখন কি হবে। তারপরে ধর এমন একটা বই সার্চ করতেছে যেটা নাই, তখন কি হবে, এগুলো হলো এজ কেস ওয়েবসাইটের জন্য, এরকম আর কি। এন্ড এইটার কি Performance- সলিউশনও লিখে দিতে হবে না খালি কেসগুলো না, না, লিখে না, দিবে? না, না, কোনো সলিউশন লাগবে না, কোনো সলিউশন না, এটা হলো খালি just কেস? আমরা টেস্টিং, আমরা সমস্যাগুলো বাইর করবো, খালি সমস্যা বাইর করবো। প্রবলেম বের করতে হবে। প্রশ্ন করবি, সমস্যা বের করবি, খালি প্রশ্ন করতে পারলেই হবে। যে এই যে আচ্ছা। পারফরমেন্স টেস্টিং এ বলতেছি যে ফার্স্ট রিপিটেড ক্যালকুলেশন করা যায় কিনা, আমি যদি খুব দ্রুত ক্যালকুলেট করার চেষ্টা করি হয় কিনা, অনেকক্ষণ ব্যবহার করলে ফ্রিজ হয়ে যায় কিনা, এগুলোর পারফরমেন্স। তাহলে ওই জায়গায় কি আমরা একটা ট্যাব থেকে আরেকটা ট্যাব, মানে নতুন একটা এই যে করলাম। ধর এই যে পারফরম্যান্স টেস্টিং এর মধ্যে আমি এইটা ধরতে পারি না চাইলে যে ফার্স্ট ব্রাউজিং, হ্যাঁ, এটাই তো বলতেছি যে ব্রাউজিং, আমি তারপর একটা পেজ খুললে কত কোপ, দ্রুত কোপ, লোড কোপ, হচ্ছে, উৎসব কোপ। কত দ্রুত নতুন পেজটা লোড হচ্ছে। তারপরে আমি একটা বই ধর সার্চ দিলাম, এই সার্চ টাইমটা কতক্ষণে সার্চ করতে পারতেছে, এগুলো পারফরমেন্স এর মধ্যে। ইউজাবিলিটি মানে কি, এই যে ধর আমি আসলে ওই যে সার্চ করার বাটনটা পাচ্ছি কিনা, তারপর বইগুলোর নাম দেখা যাইতেছে কিনা, মানে একটা ইউজার ব্যবহার করতে পারবে কিনা, এইটা হলো ইউজাবিলিটি। কালার গুলো আর কি চোখে লাগতেছে কিনা বেশি, এই সবগুলো ইউজাবিলিটির মধ্যে দেখ লেখা আছে কি। আর বাটন ইজি টু প্রেস, মানে কি আমি কি আসলে বাটন গুলো সহজভাবে প্রেস করতে পারতেছি কিনা, এগুলো ইউজাবিলিটির মধ্যে। তারপরে ইন্টারঅপারেবিলিটি মানে কি, যে বিভিন্ন রকম ব্যাটারির সাথে কাজ করে কিনা। তো ওই ওয়েবসাইটে ইন্টারঅপারেবিলিটি হবে যে সব ধরনের ওএস এ চলে কিনা, বা ওএস না সরি ব্রাউজার, সব ধরনের ব্রাউজারে চলে কিনা। তারপরে আমি মোবাইলে খুললাম, তাহলে মোবাইলে দেখতে পাই কিনা, এবার মোবাইলে ফ্রেন্ডলি কিনা, ইউজার ফ্রেন্ডলি কিনা, ওই এগুলোই বিভিন্ন তো, এগুলো ইন্টারঅপারেবিলিটি মানে হলো ডিফারেন্ট ডিভাইস, ডিফারেন্ট লোক, তো ছোট একজন ব্যবহার করতে পারবে নাকি বয়স্ক একজন ব্যবহার করতে পারবে কিনা, দেখতে সমস্যা হবে কিনা আইসাইট। ডাজ ইট ইউজার ফ্রেন্ডলি রেসপন্সিভ ওয়েবসাইট। হ্যাঁ,
তারপর মেইনটেনেবিলিটি মানে হলো কি, এইটাতে সামনে আমরা ধর কোন রকম রিপ্লেসমেন্ট করলাম, ধর আমি যদি বলি যে আমি কোথাও একটা চেঞ্জ করতে চাই, নতুন একটা বই অ্যাড করব, এখন নতুন কিছু অ্যাড করতে গেলে ওইটা আসলে সমস্যা হবে কিনা, বা আমরা নতুন একটা পেজ অ্যাড করতে চাচ্ছি, নতুন একটা পেজ অ্যাড করলেও এটা কোনো সমস্যা করতেছে কিনা, কোন রকমের বাগ চলে আসে কিনা, এগুলো হলো মেইনটেনেবিলিটি, যে লং রানে কোনো রকম সমস্যা দেখা যাবে কিনা। কি বন্ধুগণ, প্রশ্ন কি তেমন লাগছে? বুঝেছো? মুখস্থ টেস্টিং। মুখস্থ হালকা বোঝার আছে, কিন্তু কোয়েশ্চেন মেবি মুখস্থ আসবে না, কোয়েশ্চেন ওই লাস্টের গুলার মতোই আসবে। বলে লাভ নাই, ওই এন্ড বেটা লাস্টে যেটা মডেলিং বলে দে হইলি তো আমাকে 16 কল্লা পূর্ণ হইতো।